সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অরূপ সাহা। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা সাম্মানিক ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্ব CC9 ফোর্থ সেমিস্টারের সাজেশান 2022 নিয়ে এসেছি। আর আশা করি এগুলো থেকে আপনারা সমস্ত কমন পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো যদি কিছু প্রয়োজন থাকে জানাবেন। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, অনেকের প্রয়োজন আছে এই সমস্ত সাজেশান। সুতরাং আর দেরি করব না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে এটি হচ্ছে BNG-ACC-4-9। সুতরাং CC9 এটা প্রশ্ন, ফোর্থ সেমিস্টার CC9 এর যে ছন্দ অলঙ্কার ও কাব্যতত্ত্ব থেকে যে প্রশ্ন আছে CC9 সেখান থেকে আমাদের দেখুন এখানে কী আছে। আমাদের প্রথমে তিনটে মডিউল আছে, প্রথম মডিউল, দ্বিতীয় মডিউল আর শেষে আছে তৃতীয় মডিউল কাব্যতত্ত্ব। ফার্স্ট মডিউল ছন্দ আছে। ছন্দ আমাদের যেগুলো করতে হবে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। সেগুলো হচ্ছে কবিতার ছন্দ সাধারণ আলোচনা, অর্থাৎ ছন্দ কী সেগুলো সাধারণ আলোচনা। এই যে কটা দেওয়া আছে, দল, অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, লোপ, পর্ব, পংক্তি, চরণ, পদ, ছত্র, এগুলো আপনাদের কিন্তু একটু মনে রাখার দরকার। এর থেকে কিন্তু টিকাধর্মী প্রশ্ন আসবে। আমি সাজেস্টিভ দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। বাংলা ছন্দের তিনটে ধারা আছে, যেটা তিনটে ধারা কী এই মিশ্রভিত্ত ছন্দ, সরল কলাভিত্ত ছন্দ, দলভিত্ত ছন্দ। এগুলো কিন্তু প্রত্যেকটার যে তিনটে করে নাম দেওয়া আছে, তিনটে নাম কিন্তু একই ব্যাপার। মিশ্রভিত্ত ছন্দের নামই অক্ষরভিত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ, যেটা খুশি বলতে পারেন। এইটা কিন্তু সিলেবাসটা ভালো করে জানা দরকার। অনার্স যারা পাঠরত ছাত্রছাত্রীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই সিলেবাসটা ভালো করে মনে রাখবেন। সিলেবাসের উপর কিন্তু নির্ভর করে সব কিছুই। সিলেবাস মুখস্থ রাখার প্রয়োজন আছে। তারপরে দেখুন এখানে যেটা দেওয়া আছে, এখানে পয়ার কী, সনেট কী, অমৃতকার ছন্দ কী, মুক্ত ছন্দ কী, গদ্য ছন্দ কী, এ সম্পর্কে একটু ধারণা থাকা আমাদের প্রয়োজন। আর ছন্দ প্রণয়ন করতে হবে। ছন্দ প্রণয়নের ক্ষেত্রে এই যে কটা জিনিস দেওয়া আছে এগুলো কিন্তু মাথায় রাখবেন। পর্ব, পদ, পংক্তি, লয়, মাত্রা, রীতি, এই যে ছটা জিনিস দেওয়া আছে, ছটা জিনিস কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দেবেন, দিয়ে কিন্তু নির্ণয় করবেন, নাহলে কিন্তু পূর্ণ মান পাবেন না। ছন্দ আর অলঙ্কারের ক্ষেত্রে একটা জিনিস বলি, সঠিক লিখতে পারলে কিন্তু পুরো কোনো নাম্বার কাটা হয় না। অলঙ্কারে আছে দেখুন, অলঙ্কার আপনাদের যেগুলো করতে হবে সেগুলো এখানে ভালো করে দেওয়া আছে, দেখে নিন। অলঙ্কারের সাধারণ আলোচনা, অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা, অনুপ্রাস, শ্লেষ, যমক, বক্তোক্তি, আর হচ্ছে উপমা, রূপক, সমশক্তি, উৎপেক্ষা, অপোন্নতি, দৃষ্টান্ত, ব্যতিরেক, বিরোধ, অর্থান্তর, ন্যাস আর ব্যজস্তুতি। এইগুলো কিন্তু আপনাকে কিন্তু ভালো করে রাখতে হবে, না হলে এই অলঙ্কার নির্ণয় করাও সমস্যা, পারবেন না করতে যদি না ভালো মুখস্থ থাকে অলঙ্কার নির্ণয়টা। তারপরে আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে কোন অলঙ্কারগুলো কীভাবে করতে হবে, সেটা সাজেশান দেখলেই বুঝতে পারবেন। পরবর্তী সময় সাজেশানটা এরপরে পাবেন, ভিডিও এরপরেই রয়েছে, সাজেশানটা দেখতে পাবেন। এবার কাব্য জিজ্ঞাসা দেখুন, কাব্য জিজ্ঞাসা কাব্যতত্ত্ব বা কাব্যতত্ত্ব। এখানে দেখুন কাব্য জিজ্ঞাসার মধ্যে হচ্ছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা আর অনুকরণ তত্ত্ব, এই দুটো থেকে প্রশ্ন আসবে, দুটো আসবে, একটা লিখতে হবে, 5 নম্বরের অপশান থাকবে। আর যদি কোনো কিছু রেফারেন্স বই ক্যালকাটা ইউনিভার্সিটিতে বলে দিচ্ছে, এই রেফারেন্স বইগুলো আপনারা দেখতেই পারেন, এগুলো আমাদের কাজে আসবে। চলুন পরবর্তী সাজেশানটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আজকে যে সাজেশানটা নিয়ে এসেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বাংলা অনার্সের সাজেশান 2022-এর বাংলা সাম্মানিক। এখানে ভালো লেখা আছে, বাংলা লেখা আছে বাংলা সাম্মানিক, চতুর্থ সেমিস্টার CC9 প্রশ্ন। অর্থাৎ এই যে সাজেশানটা করা হচ্ছে 2022 সালের জন্য, 2022 সালে যারা পরীক্ষা দেবেন সামনেই তাদের জন্য CC9 প্রশ্ন। অনেকেই আমার CC8, 9, 10 দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে বারবার করে। আমি অনেক চেষ্টা করে এটা করার চেষ্টা করেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। আমি দেখুন যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি, বিশেষ করে ছন্দ অলঙ্কারের প্রথমে আছে ছন্দ অলঙ্কারে মডিউল 1-এর প্রশ্ন। মডিউল 1 ছন্দ অলঙ্কারে 10 নম্বরের প্রশ্ন আছে। 10 নম্বর কী প্রশ্ন রেখেছি আপনারা এখানে দেখুন। প্রথম যে আছে,
দুটো আপনাকে করতে হবে, দুখানা প্রশ্ন আসবে, ভালো করে বুঝুন। দুটো প্রশ্ন পড়বে আমাদের ছন্দ থেকে। একটা হচ্ছে প্রথম দুটো থেকে একটা আসবে, প্রথম দুটো থেকে একটা আসবে, আর শেষে এইটা থেকে একটা আসবে। অর্থাৎ দুটো প্রশ্ন আসবে, অথবা থাকবে মাঝখানে যেমন এখানে দেওয়া আছে, অথবা প্রথম যে দুটো আছে কলাবৃত্ত, ধ্বনিপ্রধান, মাত্রাবৃত্ত, ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। আর একটা দিয়েছি মিশ্রবৃত্ত, তান প্রধান, অক্ষরবৃত্ত, ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। এতগুলো যে নাম দেওয়া আছে প্রত্যেকটা নাম কিন্তু তারই। মিশ্রবৃত্ত মিশ্রবৃত্ত ছন্দের নাম হচ্ছে তান প্রধান, অক্ষরবৃত্ত তিনটেই একই নাম, যেটা দিয়ে প্রশ্ন হবে উত্তরটা একই হবে, সেই জন্য আমি অবলিক দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা হবে, দুটো আপনাকে করতে হবে। এখানে আমি দিয়েছি দল বা অক্ষর, মাত্রা, কলা, স্তবক, পদ, চরণ, এই কটা দিয়েছি। তবে বলে রাখা ভালো, ছন্দ কিন্তু নির্ণয় করতে গেলে আমাদের নির্ণয় পরীক্ষা আসবে, সেই জন্য সমস্ত ছন্দ কিন্তু আপনাকে করতে হবে, মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য। প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আপনারা ছন্দ নির্ণয় করতে পারবেন না। আর পরীক্ষা লেখার জন্য এই দুটো ছন্দ থেকে আসবে, এই দুটোর মধ্যে একটা 100% আসবে, এই দুটোর মধ্যে একটা কিন্তু 100% আসবে, আপনারা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবেন। এবারে দেখুন 5 নম্বর যে প্রশ্ন, 5 নম্বরে একটা টিকাধর্মী প্রশ্ন আসে, সেই টিকাধর্মী প্রশ্নের জন্যই এইগুলো দেওয়া হয়েছে। টিকাধর্মী প্রশ্ন একটা আসে, দেখুন এখানে যে টিকাধর্মী প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, আমি এখানে 3খানা দিয়েছি ছন্দ থেকে 3টে টিকাধর্মী প্রশ্ন আপনি এখানে দেখতে পাচ্ছেন। টিকাধর্মী প্রশ্ন 5 নম্বর আপনাদের 3টে মডেল থেকে 3টে প্রশ্ন থাকবে। সেই 3টে প্রশ্নের মধ্যে প্রত্যেকটা মডেল থেকে একটা করে প্রশ্ন থাকবে। তাই এখান থেকে আমি যে প্রশ্নটা রেখেছি, সনেটের রীতি সংক্ষেপে লেখো, গদ্য ছন্দের বৈশিষ্ট্য লেখো, আর মুক্ত ছন্দ সম্পর্কে সংক্ষেপে লেখো। ঠিক আছে, এই 3টে একটু ভালো করে দেখে যাবেন। এবারে ছন্দ নির্ণয়, ছন্দ নির্ণয় করতে গিয়ে কিন্তু আপনাকে 5 নম্বর ছন্দ নির্ণয় দুটো থাকবে, একটা করতে হবে আপনাকে অবশ্যই। ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের এইগুলো কিন্তু জানা দরকার, মাত্রা, পর্ব, পদ, লয়, রীতি, এই 6টা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। মাত্রা, পর্ব, পদ, লয়, রীতি, এই কটা অবশ্যই আপনাকে লিখতে হবে, না হলে কিন্তু আপনারা কিন্তু নম্বর পুরোপুরি ফুল নাম্বার পাবেন না। কিন্তু ছন্দ ঠিক করলে কিন্তু পুরোপুরি নাম্বার পাওয়া যায়। আমি কতগুলি ছন্দ দিয়েছি উদাহরণগুলো দিয়েছি, দলবৃত্ত ছন্দ থেকে আমি কয়েকটা দিয়েছি, আপনারা দেখুন। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, শুধু এগুলো যে আসবে এমন নয়, এগুলো প্র্যাকটিস করার জন্য, এগুলো থেকে আসলেও আসতে পারে, না আসার কিছু নেই। প্রথম যেটা আছে সেটা দেখুন, এগুলো সব যে কটা দিয়েছি দলবৃত্ত ছন্দের মধ্যে বলছি। আজ বিকেলে কোকিলটাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। দ্বিতীয় যেটা আছে, মা নিম খাওয়ালে চিনি বলে, কথার করে ছলো, ও মা মিঠার লোভে তিতো মুখে সারাদিনটা গেল। আমি যেভাবে ভাঙছি সেইভাবে ভাঙবেন, আমি যেখানে শ্বাসঘাত ফেলছি বা শ্বাস নিচ্ছি সেই জায়গাটা দেখবেন। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পারত পেলে, জানতে চাও সে কেমন ছেলে। এভাবে হবে এটা। কি সে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো, আমি এক বয়সী যেন। তারপর একটা দেখুন, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এবার যেগুলো দেখব সেটা হচ্ছে কলাবৃত্ত ছন্দের থেকে কয়েকটা দিয়েছি, সেটা দেখে নিন। প্রথম যেটা আছে, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রে নিষেধে যাত্রীরা হুঁশি আর, এই হুঁশিয়ার আর পারাবারে মাঝখান থেকে কাটবে। এবার দেখুন, মন্দির বাহির কঠিন কপাট, চলিতে শঙ্কিল পঙ্কিল বাট,
এটা প্রত্নকলাবৃত্ত ছন্দ। এটা বেলা যে পড়ে এলো জলকে চল, কবে পড়িবে বেলা, ফুরাবে সব খেলা, নিভাবে সব জ্বালা শীতল জল, জানিস যদি কেহ আমাকে বল। তারপর একটা ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূরপালে, এটাও প্রত্নকলাবৃত্ত ছন্দে। তারপর একটা পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, তাহলে পঞ্চস্বরে কাটবে, দগ্ধ করে কাটবে, করেছ কি কাটবে, তারপর সন্ন্যাসী। বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। এবারে দেখুন অক্ষরবৃত্ত ছন্দ থেকে দেওয়া হয়েছে অক্ষরবৃত্ত ছন্দ। এখানে দেখতে পাচ্ছেন অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ থেকে আমি কিছু দিয়েছি দেখুন। প্রথম দেখুন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তারপর কতকাল ছিলে কাছে বলিন তো কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু, কত হাস্য পরিহাস বাক্য হানাহানি, তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। বুঝতে পেরেছেন? আর আবার দেখাচ্ছি, কতকাল ছিলে কাছে বলিন তো কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু, কত হাস্য পরিহাস বাক্য হানাহানি, তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। এটা ৮-৬ মাত্রার। এরপরে দেখুন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, এটা ৮-১০ মাত্রার হবে। প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। তারপরে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর, ক্ষীণায় বেঁধেছে যাকে দিয়েছ ধিক্কার, আহ্বান জানালে তাকে মিথ্যা কেন আর। এই ছিল ছন্দ নির্ণয়ের কয়েকটা, আমি 3টে ছন্দ থেকে আমি কয়েকটা করে দিয়েছি, 5টা করে দিয়েছি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো থেকে আসতে পারে। আর এছাড়াও অন্য এলেও আপনারা পারবেন, যদি সমস্ত ছন্দগুলো মুখস্থ থাকে। অবশ্যই ছন্দগুলো বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে রাখবেন, সমস্ত ছন্দ। পরীক্ষায় তো 2খানা সাজেশনে দিয়েছে, কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, নাহলে ছন্দ নির্ণয় করতে গেলে সমস্যা হবে। এবারে মডেল 2 এ অলঙ্কার রয়েছে। অলঙ্কার আপনাকে প্রথমে বড় প্রশ্ন 10 নম্বরে যে প্রশ্ন আসবে, সেখান থেকে আমি 2খানা রেখেছি। আপনাকে দেখুন, এখানে একটা হচ্ছে রূপক অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, যে কোনো 2টি ভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে দিয়েছি উপমা অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করা। এই রূপক ও উপমা অলঙ্কারের মধ্যে কিন্তু একটা কিন্তু 10 নম্বরে আসার চান্স সবথেকে বেশি। এছাড়া টিকাধর্মী প্রশ্ন আসবে, আমি একটু আগে বললাম, এখান থেকে আমি টিকাধর্মী কয়েকটা দিয়েছি। সেখানে দেখুন, দিয়েছি যমক, শ্লেষ, ব্যাজস্তুতি, ব্যতিরেক, অপোন্নতি। এই যে কটা দিয়েছি, এগুলো কিন্তু আপনারা কিন্তু খুব ভালো করে করবেন। এছাড়া আমি আবারও বলবো যে অলঙ্কার নির্ণয় করার জন্য এখানে আমি অলঙ্কার নির্ণয় 5 নম্বরে 2খানা আসবে, আপনাকে 5 নম্বরে 2টো আসবে, একটা করতে হবে অলঙ্কার নির্ণয়। সেহেতু আপনাকে কিন্তু সমস্ত অলঙ্কার, অর্থালঙ্কার, শব্দালঙ্কার যা দেওয়া আছে, আমরা সিলেবাস আছে, প্রত্যেকটা অলঙ্কার কিন্তু আপনাকে কিন্তু ভালোভাবে মুখস্থ করাতে চাই। না হলে কিন্তু আপনারা অলঙ্কার নির্ণয় করতে পারবেন না। অলঙ্কার সম্পর্কে জ্ঞান না থাকলে অলঙ্কার নির্ণয় করা অসম্ভব। তাই আপনারা কিন্তু প্রত্যেকটা অলঙ্কার, আমি সাজেশানে হয়তো যেগুলো দিইনি সেগুলো হয়তো করবেন না, এমন নয়। অলঙ্কার কিন্তু আপনাকে সবগুলোই করতে হবে। সাজেশানে দিয়েছি যেটা হচ্ছে পরীক্ষায় আসবে, কিন্তু অলঙ্কার নির্ণয় করতে গেলে আপনাকে সব জ্ঞান থাকার প্রয়োজন আছে। বিশেষ করে প্রত্যেকটা সংজ্ঞা, উদাহরণ কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবারে অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে দেখে নেওয়া যাক। অলঙ্কার নির্ণয় থেকে আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি, আপনাকে পাশে লিখে দিয়েছি কী ধরনের অলঙ্কার হবে। প্রথমটা দেখছি আমরা, এটা দেখুন, বর্জসেন কানে কানে কহিলেও শ্যামারে, ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। এটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার হবে। পরেরটা দেখুন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। এটা ব্যাজস্তুতি অলঙ্কার, অর্থাৎ স্তুতির ছলে নিন্দা বা নিন্দার ছলে স্তুতি বোঝালে তখন হয় ব্যাজস্তুতি। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটা হচ্ছে অর্থান্তর ন্যাস, অর্থের পরিবর্তন ঘটে। তারপরে দেখুন, সভা জন দুঃখী রাজ দুঃখে, আধার জগৎ
মরি ঘন আধা আবরিলে দীননাথে, এটা দৃষ্টান্ত অলঙ্কার। তারপর দেখুন পরেরটাও দিয়েছি দৃষ্টান্ত অলঙ্কার থেকে। অমিতা তোমার কিছু ক্ষতি নাই, মরে যদি দাও এতটুকু ভালোবাসা, সমুদ্র কি রিক্ত হয়ে যাবে আমি যদি এক ফোঁটা ফেনা নিয়ে যাই, এটাও দৃষ্টান্ত অলঙ্কার। পরবর্তী দেখুন ছয়টা দেখুন, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে। কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, এখানে হয়টা পড়েনি, হয় আগমন, ফিরে না আর ফিরে না যৌবন, এই মাঝখানটায় হয় আসবে, বসন্তের হয় আগমন হবে, দেখে নেবেন একটু, এটা ব্যতিরেক অলঙ্কার। তারপরে দেখুন, হাটে হাটে আমি ঘুরে বেড়াই, সে না হয় করিতে হাট, হাটির বক্ষে দেখে যাই আমি, কত যে কাঁদিছে মাঠ, এটা অপনীতি অলঙ্কার। তারপরে যেটা আছে সেটা দেখুন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা বাচোৎপ্রেক্ষা অলঙ্কার, অর্থাৎ উৎপ্রেক্ষা অলঙ্কারের একটি ভাগ, বাচোৎপ্রেক্ষা। তারপরে দেখুন, শরদিন্দু পুত্র বধূ শারদ কৌমুদী, তারা কিরীটিনী নিশি সদৃশ্যে আপনি, রাক্ষসকুল ঈশ্বরী, এটা সাঙ্গরূপক, রূপক অলঙ্কারের একটি ভাগ, সাঙ্গরূপক। তারপরে যেটা আছে, মেহগনির মঞ্চজুরি ৫০০০ গ্রন্থ, আর জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, আস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা, এটা হচ্ছে মালপমা, উপমা অলঙ্কারের একটি ভাগ। এই কথায় আমি অলঙ্কার কয়েকটা দিয়েছি, আপনারা আরও বেশি বেশি করে করবেন অলঙ্কারের জন্য, কারণ অলঙ্কার প্রচুর আসে, অলঙ্কার দুটোই আসবে, একটা করতে হবে, কিন্তু অলঙ্কার আমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেই জন্য আপনারা বেশি বেশি করে কবিতার লাইনগুলো, যে কোনো লাইন পরীক্ষা আসতেই পারে অলঙ্কার নির্ণয় করার জন্য। এখানে আমি লিখে দিয়েছি, বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য কি, 3টি প্রধান ছন্দ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা দরকার, এবং সমস্ত অলঙ্কার সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন ছন্দ ও অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে। তা ছন্দ অলঙ্কার নির্ণয় করতে গেলে আপনার কিন্তু অবশ্যই সমস্ত 3টে ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকতে হবে, আর অলঙ্কারগুলো সম্পর্কে প্রত্যেকটা সংজ্ঞা ও বৈশিষ্ট্য আপনাকে জানা থাকতে হবে, নাহলে কিন্তু ছন্দ অলঙ্কার নির্ণয় করা সম্ভব নয়। আর ছন্দ অলঙ্কারে ঠিক হলেই পূর্ণ নম্বর দেওয়া হয়, নম্বর কাটা হয় না। এবারে দেখো মডেল 3 থেকে প্রথম যেটা আছে কাব্য জিজ্ঞাসা। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দেবেন। আমি অন্যান্য বিষয়ের সাজেশান দেব, আর সামনে যে পরীক্ষা হয়ে গেলে আমি এবারে প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের প্রশ্ন আমি আপলোড করব। আর বন্ধুদের বলে রাখি, যারা দেখছেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। লাইক করলে কী হয়, আমারও ভালো লাগে যে আপনারা অ্যাক্টিভ আছেন বা আপনারা আমাকে সমর্থন করছেন, তাই আমি আরও ভালো করে করার চেষ্টা করব, বা ভালো সাজেশান আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই রিকোয়েস্ট করছি, একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন। দেখুন কাব্য জিজ্ঞাসা থেকে কী কী প্রশ্ন আছে। কাব্য জিজ্ঞাসা, রস জিনিসটি লৌকিক বস্তু নয়, অথবা রহস্য কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, আলোচনা করো। 2 নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে কাব্য নির্মাণ কৌশলের 3 ভাগ, বিভাব, অনুভব ও সঞ্চারী ভাব। বিভাব ও অনুভব বিষয়ে আলোচনা করো। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সেটা এখানে দেখে নিন, ওই একই প্রশ্নের অথবা আছে। এটা বিধায় হয়ে গেছে, এটা ভুল আছে, এটা বিভাব অনুভাব, এটা অনুভাব, বিভাব অনুভাব সঞ্চারী ভাবের সংযোগে স্থায়ী ভাব কীভাবে রস হয়ে ওঠে তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখে যাবেন। কাব্যের আত্মা ধ্বনি, অর্থাৎ কাব্যের আত্মা ধ্বনি, এই মতবাদের স্বরূপ আলোচনা করে এর সীমাবদ্ধতা বুঝিয়ে দিন। কাব্যের আত্মা ধ্বনি। আচ্ছা, এবার হচ্ছে
সহৃদয় সামাজিক দরদি লোকের কাব্য জনিত চিত্তের অনুভূতি বিশেষের নামে রস। সুতরাং বলা যেতে পারে কাব্যরসের আধার কবিও নয়, কাব্যও নয়। এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। কাব্যরসের আধার কবিও নয়, কাব্যও নয়, সহৃদয় পাঠকের মন আলোচনা করো। এটা কিন্তু ভালো করে আপনি করবেন, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে নবরস সম্পর্কে আলোচনা করুন। 9টা যে রস আছে সেই রস সম্পর্কে আপনাকে জানতে হবে। এবার টিকাধর্মী যে 5 নম্বর যে প্রশ্ন আছে সেই 5 নম্বর প্রশ্ন, এখানে কয়েকটা 5 নম্বর প্রশ্ন দিয়েছি। দেখুন, বাক্যং রসত্বং কাব্যং তাৎপর্য লেখো। রীতিরাত্মা কাব্যস্য সম্পর্কে লিখতে হবে। কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ। আর রীতিবাদ বিভাব সঞ্চারী ভাব সম্পর্কে আমাদের টিকা আসবে। টিকাধর্মী প্রশ্ন আসার ক্ষেত্রে এই টিকা এই তিনটে কিন্তু একটু দেখে রাখবেন। এবার অনুকরণ তত্ত্ব থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি। অনুকরণ তত্ত্ব থেকে দেখুন, অনুকরণ তত্ত্ব সম্পর্কে প্লেটোর অভিমত ব্যক্ত করো। প্লেটো অনুকরণ তত্ত্ব সম্পর্কে প্লেটো কী মত পোষণ করেছেন সেটা সম্পর্কে আমাকে লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে, প্লেটোর অনুকরণের ধারণার সঙ্গে অ্যারিস্টটলের ধারণার পার্থক্য দেখিয়ে মাইমেসিস তত্ত্বের বিশেষত্ব নিরূপণ করো। এবার প্লেটোর অনুকরণ তত্ত্ব বলতে কী বুঝিয়েছেন সেটা সংজ্ঞার, এটা 5 নম্বরে আসে। সুতরাং এই প্রশ্ন দেখতেই পাচ্ছেন, এই প্রশ্ন কটা আশা করি এইগুলো করলে আমার বেশিরভাগটাই আপনাদেরকে জানা পড়বে। হ্যাঁ, এমনকি হয়তো দেখলেন সমস্ত কিছুই আমার জানা এসে গেছে। আর বলেই রাখবো, আবার বলবো যে আপনারা ভালো করে পড়ুন, সময় খুব কম, আর আমি পরবর্তী সময়ে অনেক আগে থেকে দেওয়ার চেষ্টা করব। আর উত্তরপত্র যদি কোনো কিছু উত্তরপত্র প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি পরবর্তী সময়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো থাকবে, এবং এই রিলেটেড আরও যদি প্রশ্ন জানার থাকে বা আরও নতুন নতুন ভিডিও বা প্রশ্নপত্র দেখার থাকে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে 4th সেমিস্টার 5th সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার ভাগ করে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের যেটা দরকার সেটা আপনারা দেখতে পারেন। এবং যদি আরেকটা জিনিস ভালো করে প্রত্যেকে আমি একটু জানিয়ে দিই, 4th সেমিস্টারে কিন্তু 2020 সালের কোনো পরীক্ষাই হয়নি। সুতরাং অনেকে আমাকে 4th সেমিস্টারে প্রশ্নপত্র চেয়েছিলেন, সেটা কিন্তু পাওয়া যাবে না, কারণ 4th সেমিস্টারে কোনো পরীক্ষা হয়নি। তার আগের বছরের পরীক্ষা নাম্বার অনুযায়ী তাদেরকে নম্বর দেওয়া হয়েছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।